শুভ সন্ধ্যা। উচ্চারণ আয়োজিত আবৃত্তির এই স্বপ্নময় সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই। আবৃত্তি চর্চার আনন্দ শোনাচ্ছেন উৎপল কুণ্ডু। নমস্কার। উপস্থিত সকল বন্ধুজনকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রথমেই শ্রদ্ধেয়জন গুরুজন যারা উপস্থিত আছেন তাদের আমার প্রণাম। বিষয়টা নিয়েছি আবৃত্তি চর্চার আনন্দ। একটু লক্ষ্য করবেন যে আমি কিন্তু আবৃত্তি করার আনন্দ নিইনি, আবৃত্তি চর্চার আনন্দ নিয়েছি। নানা সময়ে নানান সূত্র থেকে এই ভাবনার উৎসার, কখনো কোনো আবিষ্কার, কখনো কোনো বিস্ময়, কখনো কোনো বেদনাবোধ বা অভিমান, এই সব মিলিয়ে আজকে আমি যা বলছি তা বলতে আমাকে প্রাণিত করেছে। একদিন আমাদের কয়েকজন আবৃত্তিকার বন্ধু মিলে একটা আলোচনা হচ্ছিল। সেখানে একজন প্রথিতযশ শিল্পী বললেন, না বাবা, অনুষ্ঠান না থাকলে আমি ঘরে বসে বসে কবিতা পড়ব, এত বড় কবিতা প্রেমিক আমি নই। কথাটা আমার একটু মনে লাগলো। এটা যেমন একটা উৎস, তেমনি আরো উৎস হচ্ছে যে একসময় আমরা প্রতিযোগিতা করতাম। তো সে প্রতিযোগিতায় কেবল বাঁধা কবিতা কতকগুলো বলার সুযোগ ছিল, আর অনুষ্ঠান ডাক পড়তো না। পরবর্তী সময়ে একটা মোড় ঘুরে গেল, তার ফলে আমরা যারা প্রতিযোগিতা করতাম তারা মঞ্চে আসার অনেক সুযোগ পেলাম, অনেক সংস্থা হলো, অনেক অনুষ্ঠান হতে লাগলো। সেই মোড়টা কেমন করে ঘুরলো সে এক বিরাট ইতিহাস। তার কিছু সম্প্রতি লিপিবদ্ধ হয়েছে একটি বইতে, তার নাম বাঙালির বাক শিল্প চর্চা। লিখেছেন সেই সময়ের রবীন্দ্র সদনের প্রশাসনাধিকারিক শঙ্কর বন্দ্যোপাধ্যায়। যারা আগ্রহী সেই মোড় ঘোরার ইতিহাস জানতে তারা বইটি পড়লে জানতে পারবেন। তো যাই হোক, আমরা মঞ্চের সুযোগ পেলাম। একটা জিনিস আমি সবিস্ময়ে এবং বেদনার সঙ্গে লক্ষ্য করতে থাকলাম গত 3 দশক ধরে, 70 দশকের কাছাকাছি এই মোড়টা ঘুরেছিল, যে তখন যেমন প্রতিযোগিতায় কবিতা বলাটাই একমাত্র আনন্দ ছিল, এই 3 দশক ধরে যেন দেখা যাচ্ছে মঞ্চে কবিতা বলা বা বলতে পাওয়াটাই একমাত্র আনন্দ। তখন যেমন প্রতিযোগিতায় পুরস্কার না পেলে মন খারাপ হতো, এখন মঞ্চে ডাক না পেলে মন খারাপ হয়। মঞ্চে ডাক না পেলে মন খারাপ হতেই পারে, কিন্তু আনন্দটা কেবল মঞ্চে কবিতা বলার মধ্যেই যেন এই রকম। এমন অনেক সংস্থার খবরই আমি জানি যাদের যখন অনুষ্ঠানের নোটিশ পড়ে তখন খুব জোরদার মহড়া শুরু হয়ে যায়, আবার অনুষ্ঠানটা মিটে গেলে সব থিতিয়ে যায়। আবার যখন অনুষ্ঠানের নোটিশ পড়বে তখন আবার জোরদার একটা মহড়া শুরু হবে। মানে আমাদের সমস্ত চর্চাটা যেন কেমন একটা অনুষ্ঠানকে সামনে রেখে। অথচ আমি যখন সেই প্রতিযোগিতা করি তখন থেকেই আমি আমার অন্যান্য শিল্প যারা করে সেসব বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ রাখি। যে কবিতা লেখে সে এমন নয় যে একটা পত্রিকা তার কবিতা ছাপবে বলেছে বলে কাগজ কলম নিয়ে বসলো লিখতে, খুব কষে 2-3 দিন ধরে কাটাকুটি করে লিখলো, দিয়ে দিল, ব্যাস মিটে গেল তার কবিতা লেখা। আবার যবে কেউ কবিতা ছাপবে বলবে তখন সে কবিতা লিখতে বসবে। এরকম করে কবিতার চর্চা হয় বলে দেখিনি। কিংবা ধরুন আমার যারা চিত্রকর বন্ধু তাদের দেখেছি সারা বছরই ছবি আঁকেন। এমন অনেক চিত্রকর বন্ধু আছেন আমার যাদের প্রদর্শনী প্রায় হয়ই না, অথচ তারা ছবির পর ছবি আঁকেন। গানের লোকেদের তো কথাই নেই। 2-একটা গল্প এই প্রসঙ্গে না বলে পারছি না। আমার একজন বন্ধু আছেন, গানের অনেক বন্ধুই আছেন, এবং এরকম যেরকম আমি বলছি আর কি, এরকম ধরনের ব্যাপারটা আমি অনেকের কাছেই গিয়ে দেখেছি। তাদের নাম ঠিকানাও আপনাদের দরকার হলে দিয়ে দিতে পারি, যাতে আমি মিথ্যে কথা বলছি কিনা সেটা যাচাই করার জন্য। যে এরা কিন্তু যে খুব নামী শিল্পী, খুব অনুষ্ঠান করে বেড়ান এমন নয়। এরকম একজন বন্ধু আমার, তিনি তার বাড়িতে যখনই গিয়েছি সন্ধ্যাবেলা দেখি তিনি তানপুরা কিংবা হারমোনিয়াম নিয়ে বসে আছেন এবং গান। কেউ নেই ঘরে, কেউ নেই, তিনি গান করছেন। কেউ গিয়ে পড়লে তো খুব ভালোই হলো। যেমন একদিন হয়তো আমি গিয়ে পড়লাম, আমাকে বললেন
দেখো তোমার একটা লোকগান শোনাই বলে একটা লোকগীতি শোনালেন। বললেন জানো এটা পাহাড়ি অঞ্চলের লোকগীতি, হচ্ছে পাহাড়ি সুর। বলে এবার সেই গানের মধ্যে থেকে কতগুলো স্বর তুলে নিয়ে কিছু সরগম করে আমাকে বললেন এটা হচ্ছে পাহাড়ি রাগ, জানো এই পাহাড়ি রাগ বলে খানিকটা রাগটা গাইলেন, গিয়ে বললেন যে নজরুল একটা গান বেঁধেছিলেন এই পাহাড়ি রাগে, বলে সে গানটা শুনিয়ে দিলেন। এরকম মানে চলছে সারা সন্ধে। গিয়ে বসলে তার কাছে কোন দিন হয়তো গিয়ে দেখলাম তিনি নজরুলের গান নিয়ে বসে আছেন, পরপর নজরুলের গানই গাইছেন। কোন রাগ থেকে কি নিয়েছিলেন, কোন রাগ থেকে কি নিয়েছিলেন, মিশিয়ে কি করেছিলেন, এসব বলছেন, গাইছেন, শোনাচ্ছেন। সারা সন্ধে কেটে গেল। এসব যে তিনি কোনো অনুষ্ঠানে করবেন বলে অনুশীলন করছেন, সামনে একটা অনুষ্ঠান আছে, এরকম নয়। এই যে কোনো দিন সন্ধ্যাবেলা গেলেই তার কাছে এরকম পাওয়া যাবে। তো এইটাকে আমার মনে হয়েছে যে এইটাই যেন চর্চার আনন্দ। ওরা চর্চার আনন্দে মশগুল আছেন। আরো আরেকটা গল্প বলি, সেটা খুব অদ্ভুত অভিজ্ঞতা আমার জীবনের। মানে একটা সময় এই অভিজ্ঞতাটা আমাকে খুব গভীরভাবে প্রাণিত করেছিল। আমি এখন তো একটা ব্যাংকে কাজ করি, আগে একটা সরকারি অফিসে কাজ করতাম, কেন্দ্রীয় সরকারের অফিসে। সেখানে এক ভদ্রলোককে পেয়েছিলাম। সে ভদ্রলোক একটু আপন ভোলা, বিশেষ কারোর সঙ্গে কথা বলেন না, নিজের মনেই থাকেন। আর তাকে একটু সবাই খ্যাপায়, কিন্তু তিনি রাগ করেন না। তো সেই সময়ে কিরম করে একটা প্রকাশ হয়ে গিয়েছিল যে আমি যুববাণীতে আবৃত্তি টাবৃত্তি করি। তো অনেকে আমাকে এসব প্রশ্ন টশ্ন করতো। তো সেই জন্য আগ্রহী হয়েছিলেন কিনা জানি না। তিনি কারোর সঙ্গে কথা বলেন না, কিন্তু আমার সঙ্গে একটু একটু কথা বলতেন। কিন্তু সেসব কথা কোনো শিল্প টিল্প নিয়ে নয়, এই যেমন আবহাওয়া কি অফিস সংক্রান্ত। তো একদিন আমাকে একজন বললে যে ইনি খুব ভালো গান করেন, জানো। তাই নাকি? তো তাকে একদিন ধরে বসলাম, আপনি খুব ভালো গান করেন। তো তিনি বললেন না না, আমি গান কিছু, ও সামান্য ব্যাপার, ওকে গান বলে না। তা বললেন তুমি কি গান শুনতে ভালোবাসো? হ্যাঁ। বললেন তাহলে তোমাকে আমার গুরুর কাছে নিয়ে যাব। গুরুকে? ধনঞ্জয় ভট্টাচার্য। তাই বললাম ওর গান তো শুনেছি আমি। বলে আরে না না, সে তো ফাংশনের গান, তোমাকে গুরুর কাছে নিয়ে যাবো, শুনবে গান কাকে বলে। তা আমার অবশ্য তার সঙ্গে ধনঞ্জয়বাবুর কাছে যাওয়া হয়নি, কিন্তু আমি অনেক বায়না করে একদিন তার গান শুনতে তার বাড়িতে গিয়েছিলাম। তিনি একেবারেই রাজি নন। যাই হোক গেলাম। বাড়িতে গিয়ে যেমন খাবার টাবার দেয়, খেয়ে দিয়ে তিনি জামা কাপড় বদলে তানপুরা নিয়ে বসলেন। আর তিনি আমাকে একটা অদ্ভুত কথা বললেন। বললেন যে ভাই, তোমার যতক্ষণ গান শুনতে ভালো লাগে তুমি শোনো, যখন তোমার আর ভালো লাগবে না বা তোমার সময় হয়ে যাবে, উঠে যাবে, তুমি তোমার বৌদিকে বলে চলে যেও। আমার একটু অবাক লাগলো, কিন্তু একটু অবাক রইলাম না যখন আমি উঠে চলে এলাম। ভদ্রলোক আমার সামনে গান গাইতে বসলেন। প্রথম 15 মিনিট মনে হলো তিনি আমাকে শোনাচ্ছেন। তারপর আমার সামনে বসেই তিনি যেন ক্রমাগত দূরে সরে যেতে থাকলেন আর গানের মধ্যে নিমগ্ন হয়ে গেলেন। রাগ প্রধান, রাগ ভিত্তিক সব ভক্তিমূলক গান এই গাইছিলেন তিনি। গাইতে গাইতে তিনি এত তন্ময় হয়ে গেলেন, একবারে ডুবে গেলেন এর ভেতরে। সত্যি আমি যখন 1.5 ঘন্টা বাদে উঠে চলে এসেছি তিনি জানতে পারেননি। আর আমি তখনই যতটুকু গান বুঝতাম তাতেই বুঝেছিলাম যে অতি উচ্চ স্তরের সঙ্গীত। পরবর্তী সময়ে তো আরো শেখবার, বোঝবার চেষ্টা করেছি। আজ আরো বেশি করে উপলব্ধি করতে পারি যে কি সঙ্গীতের চর্চা তিনি করতেন। কিন্তু এই মানুষটা জানাতে চান না, বিজ্ঞাপন চান না, কোনো পাশের লোকটাকে পর্যন্ত বলেন না তিনি কি গান করেন। অথচ প্রতি সন্ধ্যাবেলায় এসে তিনি এইরকম করে গানের ভেতরে ডুবে যান। এই আনন্দ, এই আনন্দের কেমন যেন একটা অভাব দেখি, সেইটাই আমাকে একটু বেদনাহত করে। অবশ্য আমি জানি যে আমাদের শিল্পেরও যারা বড় শিল্পী তাদের সাক্ষাৎকার শুনেছি, সাক্ষাৎকার পড়েছি নানান পত্রপত্রিকায়। তারা বলছেন যে তারা মগ্ন হয়ে কবিতা পড়েন। কেউ কেউ সবাই ঘুমিয়ে পড়লে রাত্রিবেলা বসে পড়েন, পড়তে পড়তে মাঝরাত হয়ে যায়, কারো ভোর হয়ে যায়। মগ্নতা তো রয়েছে আমাদেরও শিল্পীদের। কিন্তু এইখানটা এসে আমার একটা প্রশ্ন জাগে, প্রশ্নটা আপনাদের কাছে রাখি। প্রশ্নটা হলো, এই যে মগ্ন হয়ে কবিতা পড়া মানে একটা সম্পর্ক তৈরি করা, এই সম্পর্কটা কার সঙ্গে কার? একজন আবৃত্তি শিল্পী সম্পর্ক করছেন কবিতা শিল্পীর সঙ্গে। কবিতাটা কার শিল্প? কবিতা তো কবির শিল্প।
কবি যখন মগ্ন হয়ে রচনা করছেন সেই সম্পর্কটা তার শিল্পের সঙ্গে তার সম্পর্ক, কিন্তু আবৃত্তি শিল্পী যখন মগ্ন হয়ে কবিতা পড়ছেন সেটা তো আবৃত্তি শিল্পীর সঙ্গে তার শিল্পের সম্পর্ক নয়। এই যে মগ্নতা, এই মগ্নতা, কবিতার কাছে যাওয়া, কবিতার কাছে একটা আশ্রয় পাওয়া, এমনকি খুব সমস্যার দিনে, দুঃখের দিনে কবিতার ভেতরে আশ্রিত হওয়া, এটা তো আবৃত্তি শিল্পী ছাড়াও কেউ হতে পারেন। পাঠক, যে কোনো পাঠকও তো এরম হতে পারেন, এবং আছেনও এরম নিবিড় পাঠক কবিতার। আমার প্রশ্নটা দাঁড়ালো যে তাহলে আবৃত্তি শিল্পীর সঙ্গে আবৃত্তি শিল্পীর সম্পর্কটা কোথায়? গায়নের সঙ্গে গায়কের যেমন সম্পর্ক, এবং এই কথাটা আরেকটু দানা বাঁধে অন্য আরেকটা প্রসঙ্গ আনলে, একটা সময় ছন্দনীড় আবৃত্তি সংস্থার উদ্যোগে কিছু আলোচনা সভা হয়েছিল। সেখানে আমরা বিভিন্ন শিল্পের শিল্পীদের এনে তাদের কাছে জানতে চাইছিলাম যে তাদের চর্চার বিষয়টা। তো সেখানে রামানন্দ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, আমরা যখন ছবি আঁকি তখন ছবির সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়। আমি স্টুডিওতে একা বসে ছবি আঁকছি, ছবি আমার সঙ্গে কথা বলে, ছবি আমাকে বলে এখানটা এত কম রং দিলে আর একটু ঘন করে লাগাও। ছবি আমাকে বলে এত রং চাপিয়েছ, আমার হাম ধরে গেল, একটু স্পেস দাও। আমরা আবার চিঁচে রং তুলি, সাদা লাগাই, স্পেস বার করি। এই যে চিত্রকরের সঙ্গে চিত্রের সম্পর্ক। এই প্রসঙ্গে আরো একটা ঘটনার কথা আমার মনে আসে। আমি চিত্রশিল্পী নিখিলেশ দাসের একটা প্রদর্শনীতে গেছি। ঘুরতে ঘুরতে একটা ছবির সামনে আমি বারবার এসে দাঁড়াচ্ছি। শিল্পী এসে আমার কাঁধে হাত রাখলেন। কি দেখছো বলো তো তুমি এই ছবিটায়? আমি বললাম, আমার কেমন মনে হচ্ছে এই ছবিটা অসম্পূর্ণ। খুব খুশি হলেন, বললেন তুমি ঠিক ধরেছ, এই ছবিটা প্রায় গত 2.5 বছর ধরে আমি শেষ করার চেষ্টা করেছি, কিন্তু একে শেষ করতে পারিনি। জানো, মাঝে মাঝে রাত্রিবেলা উঠে 2টো, 2:30টে, 3টে আমি নিচে আমার স্টুডিও খুলেছি, রং তুলি নিয়ে সামনে এসেছি, কিছুটা কাজ এগিয়েছি, আবার এখানে এসে থেমে গেছি। মনে হয়েছে এর চেয়ে বেশি এই ছবিটা করা যাচ্ছে না। শেষকালে 2-2.5 বছর বাদে এই প্রদর্শনীতে টাঙিয়ে দিলাম। এই যে সম্পর্ক, একজন শিল্পী তার শিল্পটা অসম্পূর্ণ আছে বলে মাঝরাত্রে উঠে গিয়ে তাকে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করেন। এই যে শিল্পীর সঙ্গে শিল্পীর সম্পর্ক, এই সম্পর্কটা আবৃত্তি শিল্পীর সঙ্গে আবৃত্তি শিল্পের কোথায়? এই সম্পর্কের মধ্যেই কিন্তু একটা বিশাল আনন্দ লুকিয়ে আছে। কোথায় যে এই সম্পর্কটা, সেটা আজকের আলোচনার মধ্যে মাঝখানে গিয়ে নিশ্চয়ই কোথাও একটা টের পাওয়া যাবে। আমি অন্তত আশা করি যে আমি সেই জায়গাটা ছুঁতে পারব। এরপর একটা অন্য প্রসঙ্গে আসি। ওই যে বললাম 1970-এর পরে একটা মোড় ঘুরল আবৃত্তির। তার আগে কিন্তু আবৃত্তির জগতের শিল্পী বলতে খুব হাতে গোনা কয়েকজন ছিলেন, যারা বেতার টেতারের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের নাম ডাকছিল মঞ্চের অভিনেতা বা চলচ্চিত্রাভিনেতা। কিন্তু এই 70 দশকের পরে বহু মানুষ আবৃত্তি করতে এসেছেন নানান সংস্থার মধ্যে দিয়ে, কেউ কেউ ব্যক্তিগত কারো কাছে শিখতে গিয়ে, অনেক অনেক মানুষ এসেছেন। এখন যখন কেউ প্রথম আসেন তার নিশ্চয়ই এই উদ্দেশ্য থাকে যে তিনি একদিন কালক্রমে খুব বড় শিল্পী হবেন, তারও অনেক নাম ডাক হবে, বহু অনুষ্ঠানে তার ডাক পড়বে, এটা আশা করেই সবাই আসেন। কিন্তু আপনারা সত্যি বলুন তো যে এই এত মানুষের মধ্যে থেকে, গানেও তো অনেক মানুষ আছেন, সব শিল্পেই আছেন, তো তাদের মধ্যে থেকে সেরকম নাম ডাক কজনের হয়, সেরকম প্রতিষ্ঠা কজনের হয়? 5 জন, 7 জন, 10 জন, ধরলাম 20-25 জন, তার বেশি তো নয়। এই যে এত শয়ে শয়ে মানুষ এসেছেন, যারা প্রতিষ্ঠিত হবেন তারা মঞ্চে মঞ্চে ডাক পাবেন। তারা যদি মনে করেন যে মঞ্চে আবৃত্তি করাটাই তাদের আনন্দ, তাহলে ঠিক আছে, তার আনন্দের অভাব হবে না। কিন্তু আর বাকি যারা এসছেন, যারা মঞ্চে মঞ্চে এত ডাক পাবেন না, তারা তাহলে কিসের আনন্দে আবৃত্তির সঙ্গে সংযুক্ত থাকবেন? যদি চর্চার মধ্যে একটা আনন্দ না খুঁজে পাওয়ার রাস্তা হয়, তাহলে তাদের তো কিছুদিন বাদে আবৃত্তি করার উৎসাহ ফুরিয়ে যাবে। আর আমরা এত যে মানুষকে পেয়েছি তাদেরকে হারাবো, এইসব চিন্তা থেকে আমি আজকের আলোচনাটা
করতে এসেছি, এখানে আরো একটি কথা বলে নিতে চাই। এই কথাটা বোধহয় অনেকের কাছে অপ্রিয় লাগবে, কিন্তু বিশ্বাস করুন, আমি কাউকে খোঁচা দেওয়ার জন্য, কাউকে বিদ্রুপ করার জন্য, কাউকে হেয় করার জন্য এইসব কথা বলছি না। আমি বলছি একটা সমস্যা থেকে, একটা অভিমান থেকে, এবং ওই যে বলেছি একটা বেদনাবোধ থেকেও। আবৃত্তি যখন নতুন মোড় ঘুরল, তখন একরকম শৈশব শুরু হলো আবৃত্তি বলা যায়। কেননা আবৃত্তি তার আগেও ছিল, কবে বেদে ছিল, উপনিষদে ছিল, পাঁচালিতে ছিল, কথকথায় ছিল, সে তো অন্য আকার। এই যখন বিনোদন শিল্পের আকারে নতুন করে মঞ্চ দখল করতে এগিয়ে এলো, তখন তার একটা শৈশব। তো সেই শৈশবে কিছু অভিভাবকের দরকার পড়ে। স্বভাবতই আবৃত্তিরও কিছু অভিভাবক দেখা দিলেন, আর তাদেরকে আবৃত্তির শিল্পীরা মেনেও নিলেন। যেমন ধরুন কবি, যেহেতু কবি কবিতাটা লিখছেন এবং আমরা তাঁর কবিতাই আবৃত্তি করছি, সেহেতু আমরা মেনে নিয়েছি যে কবি আমাদের একজন অভিভাবক। এবং সাহিত্যের সঙ্গে জড়িত অন্যান্য লোকেরা, পত্রপত্রিকায় যারা সমালোচনা লেখেন, তারা তো মাঝে মাঝে আমাদের খুব বকাঝকা দেন, এই করছে সেই করছে। এইসব অনেক অভিভাবক আমাদের এলেন চারপাশে। ঠিক আছে, শৈশব কৈশোরে তো অভিভাবকের দরকারই করে, কিন্তু মুশকিলটা হলো এই যে এই অভিভাবকরা কেউ আবৃত্তির নিজের লোক নন। মানে এদের মধ্যে খুব কমজনকেই পাওয়া যাবে, বা পাওয়া যাবে না বললেও বোধহয় বেশি বলা হয় না, যিনি অন্তত 10-15 বছর মঞ্চে আবৃত্তি করেছেন। আর মঞ্চে আবৃত্তি করার বাইরে কোনো বিশদ চর্চা, এটা তো প্রশ্ন না তোলাই ভালো। তার ফলে আমাদের একটা সমস্যা হয়। সমস্যা হয় এই যে তারা আমাদের যেসব উপদেশ দেন, যেসব পরামর্শ দেন, তা অনেক সময় আমাদের খুব বিভ্রান্ত করে, খুব বিপরীত পথে হাঁটায়। আমি এখানে যে সমস্ত আলোচনার ভেতরে ক্রমশ ঢুকব, তার মধ্যে এইসব অভিভাবকরা যেসব কথা আমাদের বলেন, যে শাসনটা করেন, তার অনেক অবাধ্যপনা করতে হবে। আমি তো আবৃত্তি চর্চার আনন্দ খুঁজতে বেরিয়েছি, অভিভাবকদের একটু অবাধ্য না হলে কিন্তু সে আনন্দ পাওয়া যাবে না। আপনারা ব্যক্তিগত জীবনেও জানেন যে ছেলেবেলায় যারা খুব ভালোভাবে অভিভাবকদের কথা শুনে ভালো ছেলেটি হয়ে থাকে, তারা কিন্তু রোদে জলে ঝড়ে না ঘুরে বেড়ানোর ফলে জীবনের অনেক আনন্দ থেকে বঞ্চিত হয়। তাই আমি এখন যেদিকে যাব এইসব আলোচনায়, সেখানে কিছু কিছু অভিভাবকদের অবাধ্য হতেই হবে। সেখানে আমি প্রথমেই একটা কথা বলি যে অভিভাবকরা যে আমাদের সব উপদেশ দেন, তার মধ্যে অনেক অনেক বিভ্রান্তি আছে। আমি সব তো একটা আসরে বলা যায় না, আমি দুটো উদাহরণ তুলে আনছি। একটা হচ্ছে কণ্ঠস্বর প্রসঙ্গে। এরা গলা খেলানোকে ভীষণ অপছন্দ করেন এবং প্রতি কথাই বলেন, অত গলা খেলিও না তো বাপু, গলা খেলিয়ে তোমরা কবিতার 12টা বাজাচ্ছ। তোমরা কবিতার কাছে আত্মসমর্পণ করো, কবিতা তোমাকে যেখানে গলা যাবার টেনে নিয়ে যাবে, গলা নিয়ে এত ভাববার কিছু নেই। এইটি আমার খুব অবাক লাগে। আচ্ছা দেখুন, আবৃত্তি তো কণ্ঠ শিল্পই, কণ্ঠ দিয়ে তো আমাকে যা প্রকাশ করার করতে হবে। আর একটা কণ্ঠশিল্পের কথা আমরা সবাই জানি, সেটা হচ্ছে গান। গানেও কণ্ঠ দিয়ে সব প্রকাশ করতে হয়, কিন্তু গানে কেউ একথা বলেন না যে গলা খেলিও না বাপু, গলা খেলানো শেখবার দরকার নেই। বরঞ্চ আমরা জানি যে সেখানে কি বিপুল পরিমাণ পরিশ্রমে গলা খেলানোটাকে আয়ত্ত করতে হয়, তবে তার কণ্ঠের সীমা বাড়ে, তবে তিনি সূক্ষ্মতায় পৌঁছতে পারেন। আমার এটা খুব অবাক লাগে যে যে কণ্ঠস্বর দিয়ে আমরা সবটা প্রকাশ করব, সেই কণ্ঠস্বর যদি খেলাতেই না শিখব, তাহলে আমার সীমাই বা বাড়বে কি করে, আর আমি সূক্ষ্মতায় গিয়ে পৌঁছবই বা কি করে। এটা একটা উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ হচ্ছে, এরা বলেন যে তাল ঠুকে নাকি কবিতার প্রাণস্পন্দন ধরা যায় না। মানে ছন্দ হবে এমন যে এরকম তাল ঠোকাঠুকি থাকবে না তার ভেতরে। এইটাও আমি ঠিক বুঝতে পারি না। তবে আমাদের সৌভাগ্য যে অভিভাবকদের মধ্যে কেউ কেউ তো আবার ঠিক ঠিক দিশাও দেখান। আমার তখন 10 বছর আবৃত্তি করা হয়ে গেছে, তখন আমি আচার্য প্রবোধচন্দ্র সেনের সঙ্গে একবার সাক্ষাৎ করতে পাই। তিনি আমাকে বলেন যে ছন্দ তোমায় গলায় আনতে হবে, না হলে কিসের আবৃত্তি হল। আজকাল দেখি সবাই ছন্দে লেখে আর গদ্য করে পড়ে দেয়। তা আমি বললাম যে হয়তো
রবীন্দ্রনাথের কালে যেরকম আবৃত্তির চর্চা ছিল এখন তো সেরকম নেই, সেই জন্য এরা হয়তো ঠিক ছন্দটাকে গলায় আনতে পারেন না। তো উনি প্রবল প্রতিবাদ করে বললেন যে না না, তুমি জানো না, এদের একটা মত আছে, এদের মতটা হচ্ছে ছন্দ প্রচ্ছন্ন থাকবে, স্পষ্ট হবে না। সেটা আবার কি? ঠিক ঠিক এই কথাটা বলেছিলেন খুব মজা করে, যে মনে করো তুমি একটা গান গাইতে এলে, এসে গানের কথাটা বেশ ভাব দিয়ে বলে দিলে, আর বললে যে এর মধ্যে একটা সুর আছে, সেটা প্রচ্ছন্ন, ওটা আপনাদের বুঝে নিতে হবে, তাহলে সেটা কি গান গাওয়া হলো? তেমনি আবৃত্তিতে গলায় তোমায় ছন্দ আনতে হবে। যদিও আমার তখন 10 বছর আবৃত্তি করা হয়ে গেছে, কিন্তু তারপরে বাকি এই যে বয়সে পৌঁছেছি, আমি একদিনের জন্য এই কথাটা ভুলিনি, তাতে কিন্তু আমার কোনো অপকার হয়নি, উপকারই হয়েছে। তো এরকম অভিভাবকও আমরা মাঝে মাঝে পেয়ে যাই। তার ফলে পথ চলার সমস্যা যেগুলো থাকে সেগুলো আবার অতিক্রমও করা যায়। আবৃত্তি এ পর্যন্ত আমি চারপাশে তাকিয়ে যা দেখেছি, তাতে তাকে দুটো ভাগে ভাগ করা যায়। আমি অন্তত তাকে দুটো ভাগে ভাগ করি। তার একটাকে আমি বলি ডকুমেন্টারি আবৃত্তি বা তথ্যমূলক আবৃত্তি, আর একটাকে বলি সৃষ্টিমূলক আবৃত্তি। তথ্যমূলক আবৃত্তি কাকে বলছি? না, যে কবিতা আমি আবৃত্তি করতে চাই সেই কবিতাটার প্রেক্ষিতটা জানবার দরকার। যে কবিতাটা কখন লেখা হয়েছিল, কিভাবে লেখা হয়েছিল, কবি তখন কি ভাবছিলেন, সামাজিক রাষ্ট্রনৈতিক পরিবেশ কিরম ছিল, ইত্যাদি আরো নানা খুঁটিনাটি। এবং এইগুলো সব জেনে কবিতা সম্বন্ধে আমাদের যে ধ্যান ধারণাটা তৈরি হয়, বা কবির নিজস্ব অন্যান্য লেখা, কবির কবিতা সম্বন্ধে বক্তব্য, এই কবিতাটা সম্বন্ধে যদি কিছু বলে থাকেন তাহলে তো খুবই ভালো হয়, আমরা বেশ রেডিমেড পেয়ে যেতে পারি। যেমন শঙ্খ ঘোষ কবিতার মুহূর্ত লিখে আমাদের জানান, বা রবীন্দ্রনাথও নানান আলোচনা করে আমাদের জানিয়েছেন। তো যে কোনো ভাবে হোক, এই কবিতার তথ্যটা সম্পূর্ণরূপে জেনে যেটা উপলব্ধি করা গেল সেইটাকে কণ্ঠে প্রকাশ করার চেষ্টা করা, এই আবৃত্তিটাকে আমি বলছি তথ্যমূলক আবৃত্তি। আপনারা যারা আজ এখানে আলোচনা শুনছেন তারা সকলেই নিশ্চয়ই জানেন যে আমরা বরাবরই জেনে এসেছি আবৃত্তি বলতে তো এটাই বোঝায়, কবি কি বলতে চেয়েছেন সেইটাকে ভালো করে জেনে বুঝে সেটা প্রকাশ করা। এবং যে অভিভাবকদের কথা আমি বলেছি তারা আরো একটু বলেন যে যদি কবি জীবিত থাকেন তাহলে কবির কাছে গিয়ে একটু আলোচনা করে এসো, কবি কিরকম ভাবে কবিতাটা পড়ছেন সেটা লক্ষ্য করো, সেই রকম ভাবে তুমি আবৃত্তিটা করতে চেষ্টা করো। এই সব মিলিয়ে আমার তথ্যমূলক আবৃত্তির চেহারা। কিন্তু এছাড়াও তো আবৃত্তি হয়, সেই দিকটার কথা কিন্তু প্রকাশই হয়নি প্রায়। সেই আবৃত্তিটা হয় আবৃত্তি শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা, উপলব্ধি, অনুভব, মনন, চিন্তন থেকে। সেখানে যে আবৃত্তি তৈরি হচ্ছে তার সঙ্গে কবি কি ভেবে লিখেছিলেন এসবের সঙ্গে কোনো সম্পর্ক নাই থাকতে পারে, সেটা আর এক রকমের আবৃত্তি হয়। এখন আমি কিছু তথ্য সহ একটা তথ্যমূলক আবৃত্তি এবং প্রেক্ষিত সহ একটা সৃষ্টিমূলক আবৃত্তির উদাহরণ একটু টেনে আনছি। রবীন্দ্রনাথ অনেক কবিতা সম্বন্ধে গোটাগুটি বলেইছেন, কিন্তু আমি যেটা নিয়েছি সেটা সম্বন্ধে রবীন্দ্রনাথ সরাসরি কিছু বলেননি। আপনাদের খুব চেনা কবিতা বীরপুরুষ, কিন্তু আমরা রবীন্দ্রনাথের ছেলেবেলা পড়লে সেখান থেকে খানিকটা উদ্ধার করতে পারি যে কিরকম কল্পনা থেকে বড় বয়সে, বা কল্পনা কেন স্মৃতি থেকেও এই কবিতার দিকে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। আর একটা কথা বলি, যে ওই যে বলা হয় কবির কাছে গিয়ে জেনে এসো কবি কেমন করে আবৃত্তি করছেন, তো এখানে তারও একটা নমুনা আমরা পেয়ে যাই। রবীন্দ্রনাথের এই কবিতা আবৃত্তির একটা সুন্দর রেকর্ড আছে। তো এইসব মিলিয়ে জুলিয়ে আমি এটাতে আসছি আর কি। প্রথমে বলি তথ্যের কথাটা। রবীন্দ্রনাথের ছেলেবেলায় তাদের বাড়ির উঠোনে একটা পালকি ছিল। রবীন্দ্রনাথ বলছেন যে সংসারে কোনো দরকারি কাজে আমার হাত ছিল না, আর পালকিটাকেও সকল দরকারের কাজ থেকে বহিষ্কৃত করা হয়েছে, তাই ওর উপরে আমার এত মনের টান ছিল। ও যেন সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, আর আমি ছুটির দিনের রবিনসন ক্রুশো, দরজা বন্ধ করে তার ভেতরে চারদিকে নজর বন্দি এড়িয়ে বসে আছি। আরেক জায়গায় বলছেন,
চাকরদের বড় কর্তা ব্রজেশ্বর, ছোট কর্তা যে ছিল তার নাম ছিল শ্যাম। তার কাছে আমরা ডাকাতির গল্প শুনতে পেতাম। তখন ভূতের ভয় যেমন ছিল মানুষের মন জুড়ে, তেমনি ডাকাতের গল্প ছিল ঘরে ঘরে। ডাকাতি এখনো কম হয় না, খুনও হয়, জখমও হয়, লুটও হয়, পুলিশ ঠিক লোককে ধরেও না। কিন্তু এসব হলো খবর, এর মধ্যে গল্পের মজা নেই। তখনকার ডাকাতি গল্পে উঠেছিল দানা বেঁধে, অনেক দিন পর্যন্ত মুখে মুখে চারিয়ে যেত। ছুটির রবিবার আগের সন্ধেবেলা ঝিঁ ঝিঁ ডাকছিল দক্ষিণের বাগানের কোণে। গল্পটা ছিল রঘু ডাকাতের। ছায়া কাঁপা ঘরে মিটমিটে আলোয় বুক করছিল দূর দূর। পরদিন ছুটির অবসরে চড়ে বসলাম পালকিতে। সেটা চলতে শুরু করলো বিনা চলায়, পুরো ঠিকানায়, গল্পের জালে জড়ানো মনটাকে ভয়ের স্বাদ দেবার জন্য। নিঝুম রাতে নাড়িতে নাড়িতে তালে তালে যেন বাজছে বেহারাদের হাই হুই হাই হুই। গা করছে ছমছম, ধুধু করে মাঠ, দূরে চিকচিক করে বালি, ঝিকঝিক করে কালীদিঘির জল। ফাটল ধরা ঘাটের পাশ থেকে একটা ঝাঁকড়া মাথা পাকুড় গাছ ঝুঁকে আছে জলের দিকে। নাম না জানা মাঠের গাছতলায় জমা হয়ে আছে গল্পের আতঙ্ক। বেহারাগুলো পালকি নামাবে ওইখানে, জল খাবে, ভিজে গামছা জড়াবে মাথায়, তারপরে রে 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 রে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কি তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হাঁ রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেহারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। আমি রবীন্দ্রনাথের কণ্ঠস্বরকে নকল করিনি, কিন্তু তার পড়ার মধ্যে যেসব জায়গায় ঝোঁক ছিল, যে জায়গায় তিনি যেরকম ধরনের অভিব্যক্তি আনতে চেয়েছেন, সেগুলো নিতে চেষ্টা করেছি। আমি বলছি যে তথ্যমূলক আবৃত্তির এই একটা উদাহরণ হতে পারে। কোথাও আমরা শুধু তথ্য পাই, কবির পড়াটা পাই না, কোথাও কবির পড়াটাও পেয়ে যেতে পারি। এসব মিলিয়ে এরকম একটা আবৃত্তি হতে পারে। এটা আবৃত্তির একটা ধারা, এবং এটাই সব থেকে প্রচলিত ধারা, এটারই কথা বলা হয় সব জায়গায়। কিন্তু অন্য আরেকটাও তো হতে পারে। এখানে আমি একটু আমার ব্যক্তিগত জীবনের গল্প বলতে বাধ্য হচ্ছি। এ বিষয়ে আমার একটু সংকোচ আছে, কেননা
একেবারেই ব্যক্তি জীবনের কথা, কিন্তু না বললে এটা প্রতিষ্ঠা করতে পারবো না বলে আমি বলতে বাধ্য হচ্ছি। একটু ধৈর্য ধরে শুনে নিন। আমার যখন বছর 15-16 বয়স, আমি কলেজের প্রথম বর্ষের শেষ দিকে এসে পৌঁছেছি। সে সময় একবার অসুস্থ হয়ে পড়ি প্রায় 6 মাসের জন্য, শয্যাশায়ী একদম, এবং সে বছরের পরীক্ষাটা দিতে পারি না। পরের বছর মাঝামাঝি সময়ে যখন কলেজে ভর্তি হতে গেলাম, প্রিন্সিপাল আমাকে প্রত্যাখ্যান করলেন, বললেন না, এবছর হবে না, তুমি পরের বছরে গোড়ায় এসো। তার ফলে আমার 2 বছর নষ্ট হয়ে যায়। আমার এক বন্ধুর কাকা ছিলেন সংবাদপত্র অফিসের একজন পদস্থ কর্মী, তার সব অনেক জানাশোনা ছিল, ইউনিভার্সিটি রেজিস্ট্রার তাদের সঙ্গে। তিনি খবর পেয়ে আমাকে বললেন যে কি হয়েছে তোমার অসুবিধা, তুমি আমার সঙ্গে যাবে, চলো প্রিন্সিপালের কাছে যাবো। তো তিনি গেলেন, প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি এমনভাবে বললেন প্রিন্সিপালকে যে তিনি শেষমেশ আমাকে ওই বছরেই ভর্তি করে নিতে বাধ্য হলেন। এর প্রায় ধরুন বছর 20 পরে ওই ভদ্রলোক এত অসুস্থ হয়ে পড়েন যে একেবারে পঙ্গু হয়ে যান। ইতিমধ্যে বছর 10 আগে তিনি, আমি যে ব্যাংকে কাজ করি সেখান থেকে কিছু লোন নিয়েছিলেন, কিন্তু কিছু শোধ করেননি, সেটা বিশাল আকার দাঁড়িয়েছে। অসুস্থ হয়ে পড়ার পর তিনি আমাকে মাঝে মাঝে ডেকে পাঠাতেন আর একটা অদ্ভুত প্রস্তাব করতেন যে তুমি তোমার ম্যানেজারকে বলে আমার এই ঋণটা মুকুব করে দাও, অন্তত কিছু সুদ মুকুব করে দাও। তিনি নাকি কোথায় শুনেছিলেন কেউ যদি এরকম গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাহলে ঋণ মুকুব করার ব্যবস্থা আছে। কিন্তু আমি তো আলোচনা করে ম্যানেজারের সঙ্গে কিছুই করতে পারছি না, বারে বারে ডাকছেন আর বারে বারে সেই একই কথা শুনছি, শেষে যাওয়া বন্ধ করে দিলাম। তারপর একদিন খুব কড়া করে আমার বন্ধুকে দিয়ে ডেকে পাঠালেন। এবার যেদিন গেলাম সেদিন একেবারে আপাদ মস্তক জল বিছুটি দেওয়ার মতো করে আমাকে অপমান করলেন। মানে তার ধারণা হচ্ছে যে আমি কৃতজ্ঞতা তিনি যে একটা উপকার করেছিলেন সেসব ভুলে গেছি। একবারে ঘণ্টাখানেক ধরে যা নয় তাই বললেন, এমনও বললেন যে তুমি কোনো সদ্বংশজাত সন্তান নাও, সেরকম হলে এরকম আচরণ করতে পারে না। আমাকে ছেলেবেলা থেকে কেউ কখনো এরকম করে তিরস্কার করেনি, অপমান তো নয়। আমার ভেতরটা একেবারে বিকল হয়ে গেল। আমি খেতে পারি না, ঘুমোতে পারি না, অফিসে গিয়ে কাজ করতে পারি না। আর আমি যখন আবৃত্তি করি একটা সময় আছে আমার, সেই সময়টাতে আমি বেশ মনোযোগ দিলে আমার অনেক সমস্যা দুঃখ সব ভুলি, এটা দেখেছি। কিন্তু এই আবৃত্তিতেও মন বসাতে পারছি না, এত কষ্ট হচ্ছে ভেতরে। এরকম একদিন পায়চারি করছি আর অন্য একটা কবিতাতে খুব মন দেওয়ার চেষ্টা করছি, তখন হঠাৎই আমার ভেতর থেকে উঠে এলো ঠিক এই কবিতাটা এইভাবে, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে, কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারে আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে। এইভাবেই আমি কবিতাটা বলতে থাকলাম এবং আস্তে আস্তে আমার ভেতরটা ধুয়ে যেতে থাকলো। তারপর থেকে আমি অনেকবার অনেক মঞ্চে এই কবিতায় এরকম করে আবৃত্তি করেছি। কখনো কখনো এমন ঘটেছে যে শ্রোতারা বলেছেন আপনি আজকে যতগুলো আবৃত্তি করলেন তার মধ্যে এটি আমাদের সব থেকে ভালো লাগলো। এখন সাহিত্য জ্ঞানী কেউ এ কথা বলতেই পারেন যে এই লোকটি রবীন্দ্রনাথ একেবারেই পড়েনি, একটা কবিতা সামনে পেয়েছে যে আমার মনে হয়েছে বলে দিয়েছে। কেননা আমরা যারা রবীন্দ্রনাথ ধারাবাহিকভাবে পড়তে পড়তে আসবো তারা জানবো যে খনিকায় এসে রবীন্দ্রনাথ হালকা সুরে গভীর কথা বলতে চেয়েছিলেন। সে কথা রবীন্দ্রনাথ নিজেও যেমন বলেছেন, প্রভাত মুখোপাধ্যায় বলেছেন, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছেন, আরো যার যার লেখা পড়বো আমরা জানতে পারবো। তো সেই হালকা চালে বলবার কথাকে এরকম দীর্ঘশ্বাস মিশ্রিত একটা গদগদ ভাবে বলা, তার মানে তো কবিতা কিছু পড়েনি, কবিতা সম্বন্ধে কিছুই বোঝে না। আপনারা তো প্রেক্ষিতটা শুনলেন,
এই প্রেক্ষিত থেকে উঠে আসা এই আবৃত্তি অসমীচীন মনে হলো আপনাদের? তা যদি না হয়, তাহলে আমাদের অভিভাবকরা যে উপদেশ আমাদের দিয়েছেন এতদিন, যে একটা কবিতাকে বোঝার জন্য কবিতার প্রেক্ষিতটা জানা দরকার, যদিও এমন নয় যে কবিতার প্রেক্ষিত না জানলে কবিতা উপভোগ করা যায় না, সবাই এর সঙ্গে একমত হবেন না, কিন্তু বিশেষ করে আবৃত্তি শিল্পীদের জন্য তো এটা বলা হয় যে কবিতার প্রেক্ষিতটাকে জানো তবে তুমি আবৃত্তি করার অধিকার পাবে, এরকম একটা ব্যাপার। এবং প্রেক্ষিতটা জেনে কবিতা বুঝলে আরো স্পষ্ট হয়, এ কথা তো বলা হয় কবিতা সম্বন্ধে। তাহলে এবার কি এই কথা বলা যায় না যে কবিতাকে বোঝবার জন্য যেমন কবিতার প্রেক্ষিতটা জানার দরকার, তাহলে আবৃত্তিকে বোঝবার জন্যও তো আবৃত্তির প্রেক্ষিতটা জানা দরকার। কবিতা বোঝার জন্য যেমন কবির মানসিকতাকে জানার দরকার, আবৃত্তি বোঝার জন্য তাহলে কি আবৃত্তিকারের মানসিকতাকে জানার দরকার নেই? এই কথাটা আমি কোথাও পাইনি, আজ অব্দি আমাদের কোন সাম্প্রতিক অভিভাবক স্পষ্ট করে নির্দিষ্ট করে এই কথাটা বলেননি। কিন্তু আবৃত্তি যদি কোথাও তার নিজ শিল্পতাত্ত্বিক ভূমি খুঁজে পেতে চায়, তাহলে প্রত্যেকটা আবৃত্তির জন্য একটা আলাদা প্রেক্ষিত থাকাটাই জরুরি। তবেই আবৃত্তি সৃষ্টিমূলক কাজ হতে পারে এবং সেটা আবৃত্তিকারের অনুভব, চেতনা, মনন, উপলব্ধি জাত হতে পারে। আমাদের সাম্প্রতিক অভিভাবকেরা বলেন না বটে, কিন্তু আজ থেকে প্রায় 50 বছর আগে একজন স্কুলের মাস্টারমশাই এটা বুঝতে পেরেছিলেন। আশ্চর্য! সেই মাস্টারমশাই তার এক কিশোর ছাত্র হয়তো কোনো বার্ষিক উৎসবে আবৃত্তি করবে বলে তার কাছে এসেছিল নৈবেদ্যের একটি কবিতা নিয়ে। তিনি তাকে বলেছিলেন, তুমি এই কবিতা আবৃত্তি করবে, বেশ তো, তুমি বাড়ি গিয়ে কবিতাটা ভালো করে পড়ো, পড়ে দেখো তুমি এর কোনো নিজস্ব তাৎপর্য খুঁজে পাও কিনা, নিজস্ব কোনো একটা মানে তুমি এর ভেতর থেকে বার করতে পারো কিনা। কেননা যে মানেটা সবাই জানে সেই মানেটা বোঝানোর জন্য তো আবৃত্তি করার কোনো দরকার নেই। এই কথা বলেছিলেন। সেই মাস্টারমশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ দয়াল বসু, আর যে কিশোরকে তিনি এই কথাটা বলেছিলেন তার নাম নীলাদ্রি শেখর বসু। তিনি আজ প্রয়াত। তার লেখা একটি প্রবন্ধ রাজশাহী থেকে বেরিয়েছিল সনন বলে পত্রিকায়, সেখান থেকে আমি এই তথ্যটা পেয়েছি। এখন এই শিল্পতত্ত্বের কথাটা এসে পড়লো, এ নিয়ে আরো অনেক বলা যায়, কিন্তু আজকে তো শিল্পতত্ত্বের আলোচনা নয়, আজকে আমি আনন্দের খবর দিতে বসেছি। কথাটা কেন টেনে আনলাম এবার সেটা বলি, যে এখানে যত রকম আনন্দের সংবাদ আমি আপনাদের দিতে চেষ্টা করব আমার উপলব্ধি থেকে, তার মধ্যে সব থেকে বেশি আনন্দ এইটার মধ্যে যে নিজস্ব প্রেক্ষিত থেকে একটা আবৃত্তি রূপ সৃষ্টি করতে পারায়। এরকম অবশ্য মনে করার কোনো কারণ নেই যে যখন কোনো গভীর আঘাত বা গভীর বেদনা কি গভীর কোনো দর্শন, এখান থেকেই কেবল আবৃত্তি উপলব্ধি হতে পারে। এখানে একটা কথা ওঠে যে যেহেতু এটা রবীন্দ্রনাথ খুব হালকা করে বলতে চেয়েছিলেন, আবৃত্তি শিল্পী গভীর করে বললেন, সে তো ভালোই হলো, আরো গভীরতা পেল লেখাটা। কিন্তু সেখানেও আমার একটা প্রশ্ন আছে। মনে করুন এখানে গভীরতা পেল বলে নয় মেনে নিলাম যে আবৃত্তিকার নিজের যদি উপলব্ধি থেকে করেন ঠিক আছে, কিন্তু যদি এমন হয় যে সেটা গভীরতা না পেয়ে আরো হালকা হয়ে গেল, তাহলে কি আমরা বলবো না এটা করা চলবে না? বলবো কি? আপনারা একটু ভাবুন তো, আমি এর সঙ্গে একটু জুড়ে দিই আরো কথা। সেটা হচ্ছে যে আমাদের রামায়ণ বা মহাভারত তো ধর্মগ্রন্থ এবং সেখানে অনেক গভীর দর্শনের কথা বলা হয়েছে, কিন্তু সেই রামায়ণ বা মহাভারতের কাহিনী নিয়ে অনেক অন্যান্য পালা তো বাঁধা হয়েছে। যেমন অবনীন্দ্রনাথ অনেক কৌতুককর পালা বেঁধেছিলেন রামায়ণের চরিত্রগুলো নিয়ে। আপনারা জানেন যে সুকুমার রায় লক্ষণের শক্তিশীল লিখেছিলেন। তাহলে গভীরতর জিনিসকে হালকা করে যেহেতু তারা এইসব পালা লিখেছিলেন, তাদের পালাগুলোকে আমরা শিল্প বলবো না? কিন্তু সত্যি কি সুকুমার রায়ের এই রচনা পড়লে আমাদের মনে হয় যেটা শিল্প হয়নি, কিংবা অবনীন্দ্রনাথের? তাহলে শিল্পের তর্কটা অন্য কোনো জায়গায়। এটা নয় যে গভীরতা সন্ধানী হলে তবেই শিল্পটাকে গ্রাহ্য করা হবে, যদি হালকা করে ফেলা হয় তাহলে হবে না। শিল্প সুষমা কোনো আলাদা একটা বিষয়। দেখ, আমি বললাম আগেই যে আজকে শিল্পতত্ত্বের আলোচনা নয়, আমি কেবল এই আনন্দটা এইখানে সর্বাধিক এটা বলবো বলে এইখানটা নিয়ে এলাম। যখনই আবৃত্তিকারের উপলব্ধি জাত হবে তখন সেটার মধ্যে আবৃত্তি শিল্পীর একটা বিশাল আনন্দ। এরপর আমি যাই আবৃত্তি চর্চা বলছি, বারবার বলছি আবৃত্তি চর্চা বলতে আমি কি বুঝছি সেইখানটা এখন বলি।
আবৃত্তি চর্চাটাকে আমি এ পর্যন্ত 4টে দিক থেকে দেখতে পেয়েছি। এই 4টে দিকের একটা হলো পঠন পাঠন, মানে পড়াশোনা। একটা দিক হলো অনুশীলন, যা উচ্চারণ করে চিৎকার করে গান গাওয়ার মতো গলা ছেড়ে করতে হবে। তৃতীয় দিক হলো পর্যবেক্ষণ, আমাদের চারপাশে যা আছে তার মধ্যে নিজেকে কিছু খুঁজতে হবে, দেখতে হবে। আর একটা হলো রূপসৃষ্টি, সেগুলো এই সবকিছু মিলিয়ে রূপসৃষ্টির কাজটা হবে। আবার এগুলো যে সব আলাদা আলাদা কিছু দেয়াল তুলে ভাগ করা আছে তা নয়, এগুলো একটা করতে করতে আর একটা পরস্পরের সঙ্গে হাত ধরাধরি করেই চলে। প্রথমে বলি পঠন পাঠনের কথা। পঠন পাঠনটা আবৃত্তি শিল্পীর পক্ষে ভীষণ জরুরি। যিনি আবৃত্তি করছেন অথচ পড়াশোনার জগতের সঙ্গে ঠিক মতন যুক্ত হননি, তিনি কিন্তু প্রায় বাইরে দাঁড়িয়ে আছেন, দরজার বাইরে দাঁড়িয়ে আছেন বলতে পারা যায়। যিনি গান শেখেন তিনি যদি শুধু গুরুর কাছে যে জিনিসগুলো পাচ্ছেন সেগুলোকেই প্রতিদিন খুব অনুশীলন করেন, আস্তে আস্তে আরো নতুন জিনিস নেন এবং অনুশীলন করেন, দিনে 10 ঘন্টা 12 ঘন্টা, তিনি বড় গানের শিল্পী হতে পারেন। বিশেষত আমাদের ধ্রুপদী সঙ্গীতে, মার্গ সঙ্গীতে আমরা জানি এই কথা। তার কিন্তু খুব বেশি কিছু পড়াশোনা করার দরকারও করে না, ঠিক গুরু পেলেই হলো। কিন্তু আবৃত্তি শিল্পী যত বড় গুরুই পান, তিনি যদি নিজে পড়াশোনা না করেন তার পক্ষে অসম্ভব আবৃত্তি শিল্পী হয়ে ওঠা। আবৃত্তি শিল্পীকে হতে হবে একজন প্রকৃত ইন্টেলেকচুয়াল। এই কথাটা আমার নয়, এই কথাটা বলেছিলেন সঙ্গীতজ্ঞ রাজ্যেশ্বর মিত্র। অনেকদিন আগে একটি লেখায় এই কথাটা তিনি শিরোনাম হিসেবে ব্যবহার করেছিলেন। পড়াশোনাটা আবৃত্তি শিল্পীকে করতেই হয়। আর সত্যি বলতে কি, সেখানে একটা অপার আনন্দ, অপার যত আনন্দ আছে আবৃত্তি করতে এসে পাওয়ার, আমি তো অন্তত পড়াশোনার ভেতরে একটা বিশাল আনন্দ খুঁজে পেয়েছি। কেননা এর পড়াশুনো তো যে কেউ করেন, যে কোনো শিল্পের সঙ্গেই থাকুন, তার তো কোনো সীমা নেই, সে তো অনন্ত, সবাই জানেন সে কথা। তবু আমি একটু পর্যায়ক্রমিক কিছু কথা বলি পড়া সম্বন্ধে। যেমন ধরুন, প্রথমত কবিতা যে আমাদের সবাইকে খুব পড়তে হয় এই বিষয়ে তো কোনোই সন্দেহ নেই। প্রচুর কবিতা পড়ে তার মধ্যে থেকে বাঁচতে হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে মাত্র 2-3 হাজার কবিতা সারা বছরে নতুন পড়তে পাই, তার মধ্যে থেকে আমাকে হয়তো 6টা-7টা বাঁচতে হয় আবৃত্তি করার জন্য। তো এই পড়াটা আমরা খুব বিক্ষিপ্তভাবেও করতে পারি। আজকাল তো কবিরা, কবিতা কর্মীরা এত পরিশ্রম করে লিটল ম্যাগাজিন করেন, এক একটা কবিতা সম্পর্কিত লিটল ম্যাগাজিনে এত রসের কবিতা পাওয়া যায়। আমি তাদের কাছে প্রবল কৃতজ্ঞ যে এই রসের যোগান তারা দেন। আমরা জানি তো যে সেসব বিক্রি হয়ে পয়সা রোজগার করা যায় না, কিন্তু যদি পড়ার অভ্যেস করা যায় দেখা যায় দিকে দিকে কত ছড়িয়ে আছে কত রকমের কবিতা। এই এক রকমের পড়া, বা আলাদা আলাদা কবিদের বই কিনে কিনে তার থেকে কিছু পড়া। আমি একটা পদ্ধতি অবলম্বন করি, যেহেতু আমি আবৃত্তি করি, যে আমি বিভিন্ন শিরোনামে কিছু কবিতার একটা তালিকা বানিয়ে রাখি পড়তে পড়তে। যেমন ধরুন, স্বপ্ন বিষয়ক একটা খুব ভালো কবিতা পেলাম, আমি স্বপ্ন লিখে তার তলায় কবিতার উল্লেখটা লিখে রাখলাম কোথায় পেয়েছি। আবার হয়তো বর্ষা নিয়ে একটা কবিতা পেলাম, বর্ষা লিখে রাখলাম। কারণ এইরকম ভাবে পড়লে হয় কি, আমরা যখন কোনো অনুষ্ঠানের প্রস্তুতি নিতে যাব বা কোনো বিষয় নিয়ে ভাবতে বসবো, তখন অনেক সাহায্য পাওয়া যায়। আবৃত্তি শিল্পী যে কেবল একটা কবিতা পড়ে মুগ্ধ হয়ে আবৃত্তি করবেন এমন তো নয়। তিনি ওই যে বললাম নিজের উপলব্ধি জাত, সেখানে তিনি যে একটা সামাজিক মানুষ, তার তো অনেক কিছু উপলব্ধি হচ্ছে। সেসব উপলব্ধিগুলোকে তিনি আবৃত্তির মধ্যে দিয়ে যদি প্রকাশ করতে চান, তাহলে সেরকম কবিতা তাকে খুঁজতে হবে। সেই কাজটা এইভাবে হয়। এটা এক ধরনের পদ্ধতি হলো। আর একটা পদ্ধতি হচ্ছে, যেটা খুব অনিবার্য আবৃত্তি চর্চার গভীরে যাওয়ার জন্য, যে এক একজন কবির প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো কবিতা লেখা হয়েছে প্রতিটাই পড়ে ফেলা, এবং এই প্রতিটাকে পড়তে পড়তে লক্ষ্য করতে থাকা যে কেমন করে একজন কবির নিজস্ব কণ্ঠস্বর আস্তে আস্তে পরিস্ফুট হয়ে উঠছে। কেন? আমরা যদি ওই ডকুমেন্টারি আবৃত্তি করতে চাই একজন কবিকে নিয়ে, তখন তো এটা ভীষণ জরুরি হয়ে পড়বে তার কণ্ঠস্বরটা বোঝা। তাছাড়াও যখন আমি সৃষ্টিমূলক আবৃত্তির দিকে যাচ্ছি, তখনও কবির যে ভাষাটাকে আমি ব্যবহার করছি, সেই ভাষার নিজস্ব সুর, ছন্দস্পন্দ, এগুলোকে বুঝতে হলে হঠাৎ একটা কবিতা পেয়ে সেই কবিতাটা আবৃত্তি করে দিলে তার মধ্যে দিয়ে কিছুই ফোটে না। এই কেমন করে যে এক একজন কবির ভাষা এক একটা রকম শ্রুতিরূপে পৌঁছয় এক একজন আবৃত্তিকারের গলায়, এই একটা দারুণ রহস্যময় ব্যাপার এবং দারুণ আনন্দের চর্চা এটা।
যে আলাদা আলাদা কবির আলাদা আলাদা কবিতা গলায় যখন বলবো তার আলাদা আলাদা স্পন্দ তৈরি হবে। এই ধারাবাহিকভাবে পড়াটা আমাদের কবি সম্বন্ধে জানতে এবং বুঝতে খুব সাহায্য করে। আর আমি এটা আমার উপলব্ধির কথাই তো বলছি, সব এটাও আমার উপলব্ধির কথা, যে আমার মনে হয় যে এক একজন কবির কবিতা এরকম করে পড়লে যেন আমি এক একটা মানুষের সঙ্গে আলাপ করছি বলে আমার মনে হয়। ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে আলাপ করে যেমন ভিন্ন ভিন্ন আনন্দ পাওয়া যায়, এইভাবে পড়লে এক একজন কবির সম্পর্কে এইরকম আনন্দের উপলব্ধি হয়। আবার আমি যেসব অভিভাবকের কথা বলেছি, সাম্প্রতিক অভিভাবক, তারা তো সাহিত্যেরই লোক, তারা সব উপদেশ যে এরম ভুল দিয়েছেন এরম বলাটা খুব বোকামি। তারা অনেক উপদেশই ঠিক ঠিক দিয়েছেন, ওই দুটো চারটে যেগুলো তাদের অভিজ্ঞতার বাইরে সেগুলোর সম্বন্ধে ভুল হয়ে যায় হয়তো। তারাই আমাদের শিখিয়েছিলেন যে কবির কবিতা পড়তে হলে তার পাশে কবির অন্যান্য রচনা রাখো, কবির জীবনী রাখো। আর সত্যি বলতে কি, রবীন্দ্রনাথ পড়তে গিয়ে এইভাবে প্রভাত কুমারের, তখনও তো প্রশান্ত পালের রবিজীবনী বেরোয়নি, আমরা যখন পড়েছি প্রথমে, তো প্রভাত বাবুর জীবনীটা রেখে পাশাপাশি পড়তে গিয়ে একটা বিপুল জগতের মধ্যে ঢুকে পড়া গেছে, যে কবি যখন এই কবিতা লিখছেন তখন অন্য কি লিখছেন, কি করছেন, কি ভাবছেন, ভারী সুন্দর। এই পড়াটা একটা জগৎ। তাই জন্য বলছি যে যারা এর মধ্যে ঢোকেন না তারা তো একটা বাইরে দাঁড়িয়ে থাকেন। আর সাহিত্য পাঠের এইসব যে কথা, সে শুধু সাহিত্য পাঠেরই কথা বলবো কেন, আমরা তো একটা শিল্প রচনা করতে যাচ্ছি, তাহলে অন্যান্য শিল্পগুলো কি সেগুলো সম্বন্ধে একটু জানতে হয়। কবিতা কি এবং কেন সেটা সম্বন্ধে জানতে হয়, কাজে কাব্যতত্ত্ব, শিল্পতত্ত্ব পড়তে হয়। আর বিভিন্ন শিল্পের শিল্পীরা তাদের যেসব অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন সেগুলো পড়লে আমরা অনেক জায়গায় শুধু প্রাণিত হতে পারি নয়, আমরা যে আবৃত্তিকে শিল্প বলছি, কি করে আবৃত্তি শিল্প হবে, কেন শিল্প, এগুলো সম্বন্ধেও অনেক জিনিস জানা যায়। আর এই যে ধরুন ভিন্ন ভিন্ন শিল্প সম্বন্ধে আমরা যখন পড়ছি, তার পাশাপাশি সেই শিল্পগুলোর সঙ্গ যদি করি, আর এখানে যেসব বর্ণনা এবং অভিজ্ঞতা বা সূত্র বা তত্ত্বের কথা জেনেছি সেগুলোকে যদি মেলাই, তাহলে জিনিসটা আমাদের কাছে আরেকটু স্পষ্ট হয়। যেমন গানের বই যখন পড়ছি যদি গান শুনি, যখন নাটকের বই পড়ছি তার পাশাপাশি নাটক দেখারও অভ্যাস থাকে, এইসব। তো এইখানে এই আর একটা বাড়তি আনন্দ হচ্ছে যে আমি যখন যে কোনো বিষয়ে যা কিছু পড়াশোনা করি না কেন, সেটা আমার আবৃত্তিতে কিভাবে কাজে লাগবে, এইটা যদি সবসময় ভাববার চেষ্টা করি, তাহলে সমস্ত পড়ার আকর্ষণ এবং আনন্দটা বহুগুণ বেড়ে ওঠে। আমি অন্তত এরকম পেয়েছি। আমি একটা উদাহরণ দিয়ে এটার থেকে চলে যাব। যেমন ধরুন নন্দলাল বসু তার শিল্প কথা বইতে বলছেন যে ছাত্রদের বলি, প্রকৃতির মধ্যে যাও, প্রকৃতির মধ্যে গিয়ে বসো, দেখো, তুমি যাকে যেমন ভাবে দেখছো তেমন ভাবে আঁকো। তো আবৃত্তিকার কি করবে? আবৃত্তিকার তো আঁকবে না, তাহলে তার প্রকৃতির মধ্যে গিয়ে বসার কোনো ব্যাপার নেই। কিন্তু তাই কি? আচ্ছা, আপনারা দেখেছেন তো যে এই হাওড়া স্টেশনে বা কোনো ধরুন ময়দানে টয়দানে সব অনেক চিত্রশিল্পীরা বসে বসে, বিভিন্ন মানুষ যে বসে আছে তাদের ওই শরীর আঁকছেন, শরীরের নানা ভঙ্গি আঁকছেন। এই দিয়ে তারা ওটাকে আয়ত্ত করতে চান, যে নানান ভঙ্গি। আমাদের নেই এসব করার। আমি ধরুন যখন গলা সম্বন্ধে কিছু জানি না তখন কিছু খুঁজেও পাবো না, কিন্তু যখন গলাটা সম্বন্ধে কিছু জেনেছি, তখন স্তর জেনেছি, রং জেনেছি, কত রকমের গতিভঙ্গি হয় এসব জেনেছি, এসব যদি জানি, তাহলে আমাদের চারপাশে যেসব মানুষ কথাবার্তা বলছে তাদের কথাবার্তার মধ্যে দিয়ে তো নানান রকম অভিব্যক্তি ঝরে পড়ছে। সেই অভিব্যক্তিগুলো কি কি গলা দিয়ে হচ্ছে, এই যদি একটা দেখার অভ্যেস করি, মানুষ কষ্ট পাচ্ছে কিভাবে গলায় ব্যবহার করছে, রাগ করছে কিভাবে গলা ব্যবহার করছে, তাহলে আমি যখন একটা কবিতাতে কোনো অভিব্যক্তি আনতে যাব, তখন তো আর নির্দিষ্ট মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বলবার কিছু নেই, আপনি একটু করে দেখিয়ে দিন, আমি ঠিক পাচ্ছি না। কারণ এই অভিজ্ঞতাগুলো আমাদের কোষে কোষে জমা হয়ে আমাদের তখন এগিয়ে দেয় যে একটা নতুন অভিব্যক্তি পেলে সেটা কিভাবে বলবো সেটার দিকে। আমি এইবারে দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি, অনুশীলন। অনুশীলনে নিঃসন্দেহে প্রথম ধাপ হচ্ছে স্বরের চর্চা, কণ্ঠস্বরের চর্চা। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে কণ্ঠস্বর এটা তো গানেও থাকে। তো গানেতে কথা থাকে, সুর থাকে, আবার কথাটাকে সরিয়ে নিলেও সুর থাকে। আমাদের মার্গসঙ্গীত যে সুর, সে তো অধিকাংশই কথা ছাড়াও একটা অংশ থাকে, তার ভেতরে একটা বিরাট অংশ থাকে, আলাপ বলি যাকে। তো সেই সুরটা শুনে তো আমাদের নানান অনুভব হয়, মানে কোথাও মনে হয় যে এটা করুণ, কোথাও মনে হয় একটা শূন্যতা বুকের মধ্যে মোচড় দিচ্ছে, কোথাও টের পাই ভোর। আবৃত্তিতে কিরম হয়, হয় না?
এখন আমাদের অভ্যেস নেই তো, আমরা গানের সুর শুনেছি, শুধু সুর শুনতে অভ্যস্ত, কিন্তু আবৃত্তির সুর তো শুনিনি। আচ্ছা, আমি একটু শোনাই, দেখুন তো আপনারা যে এর মধ্যে কোনো অনুভব পাওয়া যাচ্ছে কিনা। একটা ব্যথা, বেদনা, বিষণ্ণতা, বোঝা গেল না? আচ্ছা, অন্য একটা স্বর শোনাই। কিছু পাওয়া গেল না? কথা তো নেই, স্বরে একটা উদ্দীপনা পাওয়া গেল না, যেন কোনো বিদ্রোহ বা বিপ্লবের একটা রক্ত চন্মন করে উঠছে। কিংবা এইটা মনে হলো না যে এটা একটা প্রার্থনা ধ্বনিত হচ্ছে? তাহলে কেন বলা হয় যে আবৃত্তিতে স্বরের ব্যবহার মানে হলো যে কবিতায় যে মানেটা আছে সেই মানেটা অনুযায়ী গলাটা উঠবে বা নামবে, এই তো, আর কি স্বরের ব্যবহার। স্বরের, শুধু স্বরের আবৃত্তিতে এইরকম আবেদন আছে, আর সেই আবেদনটা টের পেলে তবে রূপসৃষ্টির খেলাটা জমে। কিন্তু তার জন্য প্রথমে গলার সব স্তরগুলো, তার গতিভঙ্গি, এসব রংগুলো, ওজনগুলো, এগুলো নিয়ে চর্চা করার দরকার, তবে এই অনুভবটা পাওয়া যাবে। আপাতত আমি একটা অন্য দিক দেখাচ্ছি এই বিষয়ে। তার আগে একটা কথা বলি, রবীন্দ্রনাথ ছন্দের আলোচনা করতে গিয়ে একটা জায়গায় বলেছিলেন, ভিন্ন ভিন্ন ছন্দে লিখলে রস বদলে যায়। তিনি দেখিয়েছিলেন লিখে, বলছেন যে বস্তু একই থাকে কিন্তু রসটা বদলে যায়। তো এখন মুশকিল হচ্ছে যে রস বোঝে সে তো এটা বুঝবে, যে রস বোঝে না, শুধু বস্তু বোঝে, সে তো বলবে যে 6টা ছন্দে লিখে দিলে ও বলে ও তো একই কথা বললো, আর রস আলাদা কিছু। তো আবৃত্তির ক্ষেত্রেও এইটা হতে পারে, যিনি রস বোঝেন না তিনি তো বস্তু বুঝবেন, আর তিনি একটা কবিতাকে যদি ভিন্ন ভিন্ন রসে নিয়ে যাওয়া যায় স্বরের ভিন্ন ভিন্ন প্রয়োগে, তার মনে হতেই পারে কি জানি তো ও একই কবিতা তো বলছে, রস আবার আলাদা কি হবে। সে একটা মুশকিল এই জায়গাটা থেকে যায়। কিন্তু আবৃত্তির সঙ্গে আজকে যারা এখানে জমায়েত হয়েছেন তারা তো সকলেই আবৃত্তির সঙ্গে সংশ্লিষ্ট। আমি তো কোনো জলসা কিংবা কলস করছি না, আমি গুণীজনদের মাঝখানেই বলছি আমি কতগুলো রসের পরিবর্তন ঘটানো যায় কিনা, আবার এর মধ্যে অনেক জিনিস আছে, মানে আমার যোগ্যতা কতটা, আমি সত্যি সত্যি ঘটাতে পারছি কিনা, এটাও একটা ব্যাপার। আমি চেষ্টা করছি। আমি ইচ্ছে করে না এখানে রবীন্দ্রনাথের একটা গান নিয়েছি, কেন জানেন? গানের একটা সুর তো আমাদের মনে বসে আছে, আর তার একটা সংস্কারও আছে, আমি সেই সংস্কারের বাইরে আসতে চাই। মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। অন্য রকমের স্বর প্রয়োগ করছে। মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে ফিরি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে।
তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মিলে আঁখি, কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। মেঘের পরে মেঘে জমেছে, আঁধার করে আসে। আবার স্বরপ্রয়োগ পাল্টে দিচ্ছি। মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একাধারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আঁখি, কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। আমায় কেন বসিয়ে রাখো একাধারের পাশে। আবার বদলে দিচ্ছি। মেঘের পরে মেঘে জমেছে, আঁধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একাধারের পাশে। কাজের দিনে নানা কাজে ফিরি নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মিলে আঁখি, কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। আমায় কেন বসিয়ে রাখো একাধারের পাশে। আমি কিন্তু এখানে আগের থেকে ভেবে নিয়ে কোনো অভিব্যক্তি প্রকাশ করার চেষ্টা করিনি। আমি কিন্তু বলিনি যে এইটা দিয়ে বেদনা বোঝাবো, ওটা দিয়ে ব্যাকুলতা বোঝাবো। আমি কেবলমাত্র কতগুলো ভিন্ন ভিন্ন স্বরের রীতি এখানে লাগিয়েছি, ব্যাস। কোনো তাছাড়া বাড়তি আবেগই দিইনি। তাই দিয়ে এই রসগুলোর তফাৎ হলো। কি করেছি সেটা একটু বলি। প্রথম যখন করেছিলাম তখন সরল স্বরটা ওঠানামা করছিল। মেঘের পরে মেঘে জমেছে, আঁধার করে আসে, এইভাবে। দ্বিতীয়বারে যখন লাগিয়েছি তখন তো মীর প্রধান স্বর লাগিয়েছি। দূরের পানে মেলে আঁখি, কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। এ থেকে কথাগুলো সরিয়ে নিলেও কিন্তু এর আবেদন থাকবে। আ তারপরে লাগিয়েছি কোমল পর্দা, শুধু কোমল স্বর। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। আ আ আ আ। চতুর্থ ক্ষেত্রে লাগিয়েছি যুগ্ম স্বর, মানে নিচের একটা স্বরকে সঙ্গে করে করে ওপরে উঠে যাওয়া হয়। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, আ আ। এরকম আমি কয়েকটা দেখালাম, এরকম আরো অনেক হয়, অনেক রকম হয়।